যে নাটকটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি পদ ছাড়ব না, পদত্যাগপত্র করব না বলে যে নাটকটা করলেন, সেই নাটকের কতটা মঞ্চ সফল হলো এবং সেই নাটকে শেষ পর্যন্ত কার অভিনয় ভালো হলো, কে হাততালি পেলেন, কে জিতলেন, এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। প্রিয় দর্শক, বাংলার রাজনীতিতে নাটক নতুন কোনো ব্যাপার নেই। এখানে বক্তৃতাও নাটক, প্রতিবাদও নাটক, নীরবতাও নাটক, আর কখনো কখনো পদত্যাগ না করা, সেটাও একেবারে পূর্ণ দৈর্ঘ্য রাজনৈতিক প্রযোজনা। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মমতা ব্যানার্জি, মানে তিনি নাটকের নায়িকা বা নায়ক, যেটাই বলুন না কেন, তিনি তাই। নির্বাচনে হারার পর তিনি পদত্যাগ করলেন না, আর সেই এক সিদ্ধান্তেই পরাজয়কে তিনি প্রশাসনিক ঘটনার বদলে রাজনৈতিক সংঘাতে পরিণত করার চেষ্টা করলেন। এখানে প্রশ্ন একটাই, তিনি আসলে কি চাইছিলেন? স্রেফ চেয়ার আঁকড়ে থাকা, না তার চেয়ে বড় কিছু? রাজনীতিতে অনেক সময় হারার পর আসল খেলা শুরু হয়। জেতা মানুষ সরকার পায়, কিন্তু হারা মানুষও কখনো কখনো গল্পটা কেড়ে নেয়ার চেষ্টা করতে পারে, কখনো কখনো গল্পটা সে কেড়ে নিতেও পারে। যেমন একটা দেখুন, এই যে প্রথমটা, যে হারা মানুষ সরকার পায় না, সেটা পশ্চিমবঙ্গে দেখা গেল। আবার জেতা মানুষও যে কখনো কখনো সরকার পায় না কিংবা নানা রকম জটিলতা ওঠে, সেটা এই মুহূর্তে তামিলনাড়ুতে দেখতে পাচ্ছেন। আমরা তামিলনাড়ুর আলোচনা করব না, করব এখন পশ্চিমবঙ্গের আলোচনা। মমতার হিসেবটা সম্ভবত ছিল এই, আমি যদি নিজে না সরি তাহলে আমাকে সরাও, আমি মারব, আমি নিজে সরব না, তোমরা আমাকে সরাও। আর যদি আমাকে সরাতে হয় কিংবা সরাতে যাও, তাহলে আমি চিৎকার করে বলবো, দেখুন, গণতন্ত্রে নির্বাচিত এক নেত্রীকে জোর করে নামানো হলো। সেখান থেকেই তৈরি হতে পারত অপসারিত, বিচার না পাওয়া, অবিচার পাওয়া, এমনকি শহীদ সুলভ নেত্রীর একটা আখ্যান। কিন্তু রাজনীতি তো একতরফা মঞ্চ নয়, একতরফা মঞ্চ নয় যে শুধু নায়িকা সংলাপ বলবেন আর বাকিরা তালি দেবে, এমন তো হয় না। এখানেই মঞ্চে ঢুকলেন রাজ্যপাল এবং তিনি স্ক্রিপ্টটাই নাটকের পাল্টে দিলেন। তিনি মমতাকে আলাদা করে বরখাস্ত করলেন না, বরং সংবিধানের 174/2/বি ধারা ব্যবহার করে পশ্চিমবঙ্গ বিধানসভাটাই ভেঙে দিলেন। আর রিপোর্ট যে খবর অনুযায়ী যে খবর পাচ্ছি, সেটা হলো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবেও রাখা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এক কথায়, নায়িকাকে শুধু স্টেজ থেকে নামানো হলো না, স্টেজটাই খুলে ফেলা হলো। এমনকি গ্রিন রুমে গিয়ে তিনি যে একটু আবার এক প্রস্থ নাটক করবার চেষ্টা করবেন, সেটাও করতে পারলেন না। মানে গ্রিন রুমে গিয়ে তিনি তার পোশাকটাও পাল্টাতে পারলেন না। এখন একটু সহজ ভাষায় আইনের কথাটা ধরা যাক। 174/2/বি এই ধারার সারমর্ম হলো, রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন। 164 ধারা সংবিধানের তার কাঠামো বলছে, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন, অন্য মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন এবং মন্ত্রিসভা শেষ পর্যন্ত বিধানসভার কাছে দায়বদ্ধ। এই ধারাটির আলোচনায় আরও বলা হয়েছে, মন্ত্রীরা রাজ্যপালের গভর্নরস প্লেজার অর্থাৎ রাজ্যপালের সন্তুষ্টি পর্যন্ত তাদের পদে থাকেন।
অর্থাৎ মমতা যদি ভেবে থাকেন, তিনি সেটা ভেবেও ছিলেন যে আমি ইস্তিফা দেব না, আমি তাই আছি। সংবিধান সেই সরল অঙ্ক মেনে চলে না। কারণ সরকার শুধু ব্যক্তি ইচ্ছায় টিকে থাকে না, তা টিকে থাকে আইনসভার বৈধতাতে। আর সেই আইনসভাটাই যখন ভেঙে দিলেন রাজ্যপাল, যে ক্ষমতা তার আছে, তখন চেয়ার থাকলেও তার পার থাকলো না। চেয়ারের পা নেই, পা না থাকলে চেয়ারে বসা যায় না। এবার আসি ৩৫৬ ধারার কথায়। কারণ সবাই ভাবছিল এবং বলছিল, সেটা হচ্ছে রাজ্যপাল ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতির শাসন জারি করবেন। এই ধারাটা ছিল সম্ভাব্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়। কারণ রাষ্ট্রপতির শাসনের নাম উচ্চারিত হলেই ভারতীয় রাজনীতিতে উত্তাপ কয়েক ডিগ্রি বেড়ে যায়, নাটকীয়তাও কয়েক ধাপ বেড়ে যায়। কারণ ৩৫৬ এমন কোনো লাল বোতাম নয় যে ইচ্ছে হলো আর টিপে দিলেন রাজ্যপাল, তা নয়। এই ধারাটির ভাষ্য অনুযায়ী, বিশেষ করে SR বোম্মাই কেস অনুযায়ী, যখন কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব হচ্ছে না, তখন রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন। কি দাঁড়ালো কথাটা? যখন সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব হচ্ছে না। এখানে সেরকম জায়গা একটা আসছিল, কারণ হেরো মুখ্যমন্ত্রী, তিনি পদ ছাড়বেন না। আর জেতা যিনি মুখ্যমন্ত্রী নন, যারা জিতেছেন তারা উইংসের বাইরে। সুতরাং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন এমন একটা ভাবনা খুব বেড়ে উঠছিল। এমনকি প্রচলিত ব্যাখ্যায় এটাও স্পষ্ট যে শুধু রাজনৈতিক বিবাদ নয়, বাস্তব সাংবিধানিক ব্যর্থতার একটা ভিত্তিও দরকার হয় রাষ্ট্রপতির শাসন জারি করতে গেলে। তাই রাজ্যপাল সম্ভবত এমন একটা রাস্তা নিলেন যে ওই ৩৫৬ ধারা যেখানটায় কার্যকর করলেন না, এবং সেই ব্যাপারে প্রশ্নও উঠল না। এখন SR বোম্বাই কমিটির রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে উকিলদের সুপ্রিম কোর্টে মারামারি, মানে চুলচেরা বিচার, সেটা আর করার দরকার হলো না। তিনি ৩৫৬ নাটকীয়তা এড়িয়েও প্রশাসনিক নিষ্পত্তি ঘটাতে পারলেন। এখানেই মমতার নাটকের প্রথম ধাক্কা। তিনি ভাবছিলেন বরখাস্ত করলে লাভবান হব, কারণ বরখাস্ত মানে অপমান, অপমান মানে পাবলিকের সহানুভূতি, আর পাবলিকের সহানুভূতি মানে ভবিষ্যতে প্রতিবাদ, বিরোধ, এই সবগুলোর জ্বালানি পাওয়া। কিন্তু জ্বালানি পাওয়া মানে তাদের, এখন তো জ্বালানির বাজার নেই, তেলের দাম বেড়ে যাচ্ছে, বাড়ছে, জ্বালানি পাওয়া যাচ্ছে না ইরান যুদ্ধে। তা তিনি ভেবেছিলেন আমার যে যুদ্ধটা, তার যে যুদ্ধ, সেই যুদ্ধের জ্বালানি মিলবে যদি ৩৫৬ প্রয়োগ করে রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করেন। কিন্তু রাজ্যপাল সেই সুযোগটাই দিলেন না। তিনি বললেন না আপনি বরখাস্ত। তিনি কি বললেন? তিনি কার্যত বললেন, আপনি যে অধ্যায়টা শুরু করেছেন নাটকের অঙ্ক, সেই নাটকটা শেষ করে দিলাম। কিভাবে শেষ? ব্যক্তিকে আঘাত না করে প্রতিষ্ঠানটাকেই বন্ধ করে দেওয়া হলো। এই বিধানসভায় ভেঙে দিলেন। এবং রাজনীতিতে এটাই সবচেয়ে কষ্টের পরাজয়, যখন আপনি সংঘাত চান অথচ আপনার প্রতিপক্ষ আপনাকে সেই সংঘাতের মঞ্চটা দিল না, আপনি হেরে গেলেন। মমতা ব্যানার্জি হারলেন। তাহলে কি মমতার এই নাটক একেবারেই ব্যর্থ হয়ে গেল, যে গত কয়েকদিন ধরে যেটা করেছেন? না, পুরোপুরি নয়। রাজনীতিতে প্রতীকী প্রতিরোধের একটা মূল্য আছে। পদত্যাগ না করে এই মূল্যটা তিনি পৌঁছে দিলেন তার সমর্থকদের কাছে। তাদের বোঝালেন আমি শেষ পর্যন্ত লড়েছি, মাথা নোয়াইনি। এই সমর্থকদের মধ্যে কারা আছেন? একজন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখান থেকে লাল টুপি মাথায় দিয়ে সমাজতন্ত্রী নেতা অখিলেশ প্রতাপ যাদব এসে
গতকাল মমতা ব্যানার্জির ঘরের দরজায় দাঁড়ালেন তার সঙ্গে অভিষেকের সঙ্গে গিয়ে, এবং মমতা বেরিয়ে আসতেই তিনি বললেন, আপনি হারেননি, আপনি হারেননি, হারেননি তোকে জিতেছেন। এ প্রশ্ন উঠতেই পারে, কিন্তু দেখুন একটা বার্তা তো তিনি বিরোধীদের দিলেন, এবং ওই ইন্ডি জোটের যারা আছে তারা ভাবছে মমতা কত বড় লড়াকু যে তিনি হেরে গিয়েও লড়াইটাকে কোন জায়গায় পৌঁছে দিলেন। এই বার্তাটাই গুরুত্বপূর্ণ, কারণ হারার পর তার দল ভেঙে পড়ে, কোনো কেউ যদি হারে তার দল ভেঙে পড়ে, শুধু ভোটের ফলে নয় মানসিকভাবেও। একজন নেতা যদি সেই মুহূর্তে তার লড়াকু ভঙ্গি বজায় রাখেন, তাতে তার যারা কোর ভোটার, কোর সমর্থক, কর্মী, তারা কিছুটা অক্সিজেন পায়। অর্থাৎ আবেগের বাজারে মমতা হয়তো পুরো লস খেয়ে বেরুলেন না, তবে তিনি কিছুটা শেয়ার হয়তো ধরে রাখতে পেরেছেন, যদিও সেই শেয়ারের দাম একেবারে ধসে নামছে সেই শেয়ারের দামে। কিন্তু রাজনীতি তো শুধু কোর ভোটারের খেলা নয়, রাজনীতিতে নিরপেক্ষ দর্শক আছে, ক্লান্ত মধ্যবিত্ত আছে, এমন মানুষও আছে যারা নাটক পছন্দ করে।